বাস্তব একটা ঘটনার প্রেক্ষিতে মনে হলো একটা সিম্পল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করাটা খুব বেশি জরুরি। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যাদের কাছে অনেক টাকা আছে, কিন্তু তারা জানেন না তাদের সেই টাকাগুলোর প্রপার ইনভেস্টমেন্ট প্ল্যানিং কি হতে পারে। আজকে আমার কথাই বলি। আজকে বিকালে আমার এক বড় ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। তিনি আমাকে জিজ্ঞেস করছিলেন তার হাতে কিছু নগদ টাকা আছে, কিন্তু তিনি বুঝতে পারছেন না তিনি কোথায় কিভাবে টাকাগুলো সঞ্চয় করবেন। তিনি ব্যাংকেই টাকা রাখবেন, ব্যাংকিং চ্যানেলেই টাকা রাখবেন, কেননা তার দ্বারা বিজনেস করা সম্ভব নয়। এই এককালীন প্রাপ্ত টাকাটা এখন তিনি কোথায় রাখবেন, ডিপিএস করবেন, এফডিআর করবেন নাকি সঞ্চয়পত্র করবেন, তিনি পরিষ্কার ধারণা পাচ্ছেন না। তখন আমি আমার মতো করে তাকে বুঝিয়ে দিলাম। আর মনে হলো আমাদের আশেপাশে তো এমন অনেক মানুষ আছেন যারা হঠাৎ করে জমি বিক্রি বা যে কোনো কারণে কিছু টাকা এককালীন হাতে পান। সে টাকাটা কিভাবে ব্যাংকে রাখবেন তারা জানেন না। আর সঠিক তথ্য না জানার ফলে তাদের এমন হয় যে টাকাগুলো ঠিকই সঞ্চয় করে রাখে, কিন্তু বেস্ট আউটপুটটা তারা পান না বা বেস্ট প্রফিটটা তারা পান না। আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব বা আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমেই বলে নিচ্ছি যে আপনি যে টাকাটা পাবেন সেই টাকাটা এককালীন পেতে হবে। সেটি হতে পারে আপনার জমি বিক্রির টাকা, অথবা পরিবার থেকে প্রাপ্ত টাকা, অথবা যে কোনো মাধ্যমে প্রাপ্ত টাকা। আপনি যদি ভাবেন এই যে আমি এককালীন টাকা পেলাম, তাহলে এই টাকাটা আমরা কিভাবে কোথায় সঞ্চয় করব। এখন আমাদের স্বাভাবিকভাবে দুইটা স্কিম সম্পর্কে আমরা পরিচিত। একটা স্কিম সেটি হলো ডিপিএস, আর একটা স্কিম সেটি হলো এফডিআর। আমরা ফুল মিনিং জানি না, কিন্তু এই দুইটা শব্দের সাথে কম বেশি সবাই পরিচিত। এখন ডিপিএসটা আসলে কি এবং এফডিআরটা আসলে কি, এর চেয়ে কি লাভজনক কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান আছে, এগুলো নিয়ে আজকের আলোচ্য বিষয়। ডিপিএসটা কি আমি আমার পূর্বের ভিডিওতে আলোচনা করেছি, আমি তারপরে সংক্ষেপে বলে নিচ্ছি। ডিপিএসটা হলো আপনার মান্থলি ইনস্টলমেন্ট কোনো প্যাকেজ, যেখানে আপনি ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হন যে আমি প্রতি মাসে মাসে এত টাকা ব্যাংকে জমা রাখবো, আমার এত টাকা জমা হবে, এই জমার বিপরীতে ব্যাংক আপনাকে কত টাকা রিটার্ন দিবে। এটি হলো ডিপিএস। অর্থাৎ আপনার এককালীন টাকা প্রাপ্তির এবং জমার কোনো দরকার নেই, আপনার প্রতি মাসে মাসে অল্প অল্প কিছু করে জমা করবেন। সুতরাং আপনি যে এককালীন টাকা পাচ্ছেন এর সাথে ডিপিএস এর কোনো সম্পর্ক নেই। আর একটা ইনভেস্টমেন্ট প্ল্যান আছে, সেটা হলো স্থায়ী আমানত বা ডিপিএস, এফডিআর। এফডিআর সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। এফডিআর হলো এককালীন কোনো একটা অর্থ ব্যাংকে জমা রাখা, যেখান থেকে আমাকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর মুনাফার টাকা দিবে। সেটি হতে পারে 1 মাস, সেটি হতে পারে 3 মাস, 6 মাস, অথবা 1 বছর। এই হলো এফডিআর এর প্রসিডিওর। তার মানে বোঝা যাচ্ছে আপনি যে এককালীন টাকা পাচ্ছেন সেই এককালীন টাকা দিয়ে ডিপিএসটা আপনার জন্য প্রযোজ্য নয়, আপনি চাইলে এফডিআর করতে পারেন। এখন এফডিআর যে করবেন, এফডিআরই কি আপনার জন্য বেস্ট প্ল্যান, নাকি এর চেয়ে ভালো কোনো প্ল্যান আছে? এর চেয়েও ভালো প্ল্যান আছে। আমি সংক্ষেপে এফডিআর সম্পর্কে আগে আপনাদের সাথে একটু আলোচনা করি, তারপরে পরবর্তী বেস্ট প্ল্যানিংগুলোতে আপনাদের সাথে পরবর্তীতে আলোচনা করব। এফডিআর আসলে কি? এফডিআর হলো স্থায়ী আমানত, অর্থাৎ আপনি একটা ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ টাকা একটা নির্দিষ্ট মেয়াদের জন্য জমা রাখছেন, এবং ব্যাংক আপনাকে সেই মেয়াদ পূর্তি শেষে আপনাকে মুনাফার টাকা দিবে। সেটি হতে পারে 1 মাস, সেটি হতে পারে 3 মাস, সেটি হতে পারে 6 মাস, সেটি হতে পারে 1 বছর। এটি মূলত এফডিআর বা স্থায়ী আমানত। এখন এখানে আরও একটা সুযোগ আছে। সুযোগটা হলো আপনার 1 মাস মেয়াদি এফডিআরও যদি করেন, তাহলে আপনি চাইলে 1 মাস পরে সেটা অটো রিনিউয়াল হবে, সেটি কনফার্ম করা যাবে। অর্থাৎ আপনি 1 মাস মেয়াদে রাখলেন, এর অর্থ হলো আপনার প্রতি মাসে মাসে আপনাকে ইন্টারেস্ট দেওয়া হবে, এবং আপনি চাইলে অটো রিনিউয়াল যদি করেন তাহলে প্রতি মাসে মাসেই সেটি আবার অটো রিনিউ হয়ে যাবে। এটি হলো এফডিআর বা স্থায়ী আমানত। তার মানে বুঝতে পারছেন আপনার যে অর্থটা প্রযোজ্য সেই অর্থটা আপনি চাইলে এফডিআর বা স্থায়ী আমানত করে রাখতে পারবেন। এখন প্রশ্ন জাগে এর ইন্টারেস্ট রেট কেমন, আর এর চেয়ে বেশি ইন্টারেস্ট রেট কোথাও আছে কিনা। এর ইন্টারেস্ট রেট একটু তুলনামূলকভাবে কম, এছাড়াও এর চেয়ে বেশি ইন্টারেস্ট রেট যেখানে আছে সেটি হলো সঞ্চয়পত্র। এখন তাহলে মানুষ সঞ্চয়পত্র না করে এফডিআর কেন করে, আমি আলোচনায় আসছি। সঞ্চয়পত্র আর এফডিআর এর মধ্যে মিল আছে, আবার সূক্ষ্ম কিছু পার্থক্য আছে। এই পার্থক্যের জন্যই ইন্টারেস্ট রেট বেশি হওয়ার পরেও মানুষ সঞ্চয়পত্র না করে এফডিআর করে। সেই পার্থক্যটা আসলে কি, পার্থক্যের জায়গাটা কি, যেখানে মানুষ ইন্টারেস্ট রেট বেশি, মুনাফার টাকা বেশি পাবে, এইগুলোকেও পাশ কাটিয়ে এফডিআর কেন করছে? এর মূল কারণটা হলো টাইম লিমিট। আপনার স্থায়ী আমানত চাইলে যে কোনো মেয়াদে করতে পারবেন, আবার যে কোনো সময় ভাঙতে পারবেন, এর জন্য আপনাকে কোনো পেনাল্টি বা জরিমানা গুনতে হবে না। আর সঞ্চয়পত্র ঠিক এমনই একটা বিষয়, আপনি যদি
3 মাস মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র করেন, তাহলে আপনাকে প্রতি 3 মাস অন্তর অন্তর মুনাফার টাকা দেওয়া হবে এবং সেটির মেয়াদ হবে 3 বছর, অর্থাৎ 3 বছরের মধ্যে আপনি সেটি ভাঙতে পারবেন না। এবং কোনো কারণবশত সেটি যদি ভেঙেও ফেলেন, তাহলে আপনার শর্ত অনুযায়ী মুনাফার টাকাটা আপনাকে ফেরত দিতে হবে। এই কারণেই মানুষ সঞ্চয়পত্রটা না করে অনেকেই এফডিআর করেন। সঞ্চয়পত্র কারা করেন এবং এফডিআর কারা করেন, এবং সঞ্চয়পত্রের মুনাফার হার কি এফডিআর এর চেয়ে বেশি? হ্যাঁ, সঞ্চয়পত্রের মুনাফার হার এফডিআর এর চেয়েও বেশি। কিন্তু কেন সঞ্চয়পত্র মানুষ না করে এফডিআর করছে? ধরুন আপনার অনেক ক্ষেত্রে এমন হয় যে আপনি এককালীন কিছু টাকা পেয়েছেন, সেই টাকাটা আপনার 6 মাস কোনো প্রয়োজন হবে না, অথবা 1 বছর কোনো প্রয়োজন হবে না, 1 বছর পরে সেই টাকাটা আবার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে আপনি চাইলেও কিন্তু বেশি মুনাফার আশায় সঞ্চয়পত্র করতে পারবেন না। কেননা সঞ্চয়পত্র করলে আপনি যখন সঞ্চয়পত্রটা ম্যাচিউরিটির পূর্বে ভেঙে ফেলবেন, তখন আপনাকে মুনাফার টাকাটা ফেরত দিয়ে দিতে হবে। কিন্তু আপনি যদি স্থায়ী আমানত করেন, তাহলে কি হবে? স্থায়ী আমানতে এই ধরনের কোনো শর্ত নেই, আপনি চাইলে যখন খুশি তখন ভেঙে ফেলতে পারবেন। এর জন্য আপনাকে কোনো কিছু ফেরত দিতে হবে না। এছাড়াও আরও কিছু ব্যাপার আছে, আর সেই ব্যাপার সূক্ষ্ম কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো হলো, সঞ্চয়পত্রের চাইলে আপনি যে কোনো অ্যামাউন্ট করতে পারবেন না, একটা নির্দিষ্ট লিমিট আছে। 3 মাস মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র তার একটা লিমিট আছে, পরিবার সঞ্চয়পত্র তার একটা লিমিট আছে, পেনশনের সঞ্চয়পত্র তার একটা লিমিট আছে। সর্বোচ্চ আপনি 50 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন। কিন্তু আপনি যদি এফডিআর করেন, সেই এফডিআরে এমন কোনো লিমিটেশন নাই। এফডিআর আপনি চাইলে যত খুশি তত ইনভেস্ট করতে পারবেন। ব্যাংক আপনাকে আরও উল্টো ওয়েলকাম জানাবে। যেখানে সঞ্চয়পত্র করার ক্ষেত্রে একটা নির্দিষ্ট লিমিটেশন দিয়ে দেওয়া হচ্ছে, সেখানে স্থায়ী আমানত করার ক্ষেত্রে ব্যাংক আপনাকে ওয়েলকাম জানাচ্ছে। ব্যাংক আপনাকে আরও ওয়েলকাম জানাবে যে আপনি আসেন আমার ব্যাংকে, আপনি এফডিআর করেন। এটি মূলত আসল পার্থক্য। আর এই পার্থক্যের কারণেই ব্যাংকে আপনি চাইলে মানুষ এফডিআর করে এবং সঞ্চয়পত্রকে অ্যাভয়েড করে। আবার যদি এমন হয় আপনার 3 বছর কোনো টাকাটা দরকারই হবে না, টাকাটা একদম আপনার উদ্বৃত্ত হিসাবের বাইরের টাকা, সেই ক্ষেত্রে আপনি চাইলে সঞ্চয়পত্র করতে পারেন। এখন প্রশ্ন জাগতেই পারে যে আমি এফডিআরও করব না, সঞ্চয়পত্রও করব না, আমি এর চেয়ে সিকিউরড কিছু করব, এর চেয়ে বেশি কোনো ইন্টারেস্ট রেট আছে? এর চেয়েও বেশি ইন্টারেস্ট, ক্ষেত্র বিশেষে বেশি ইন্টারেস্ট এবং বেস্ট ইনভেস্টমেন্ট প্ল্যানিং আছে। সেটি হলো, আপনি যদি স্বল্পমেয়াদী ইনভেস্ট করতে চান তাহলে ট্রেজারি বিল, আর যদি দীর্ঘমেয়াদী কোনো ইনভেস্টমেন্টে যেতে চান তাহলে ট্রেজারি বন্ড। ট্রেজারি বন্ডের রেট অফ ইন্টারেস্ট সঞ্চয়পত্রের চেয়েও ক্ষেত্র বিশেষে বেশি হয়। সেটি নিলামের মাধ্যমে সরকার তাদের ট্রেজারি বন্ডটা বিক্রি করে। এটি সম্পূর্ণ সরকারি একটা প্রোডাক্ট। এফডিআর যেমন ব্যাংকের প্রোডাক্ট, সঞ্চয়পত্র সঞ্চয় অধিদপ্তরের প্রোডাক্ট, তেমনি ট্রেজারি বিল বন্ড সরকারি একটা প্রোডাক্ট। এটি শতভাগ নিশ্চিত এবং নিরাপদ। সবকিছুই নিশ্চিত, সবকিছু নিরাপদ। তারপরে আমি আপনাকে বলবো, আমি তথ্য দিচ্ছি, আপনারা বিবেচনা করে আপনাদের মতো করে ইনভেস্ট করবেন। ইনভেস্ট করার ক্ষেত্রে আমি নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আপনাদের দিচ্ছি না, আমি শুধু আপনাদেরকে এই স্কিমগুলো সম্পর্কে পরিচয় করিয়ে দিচ্ছি, এটি আমার কাজ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন দারুণ কোনো তথ্য যদি আপনার জানার প্রয়োজন হয় তাহলে সেটিও কমেন্ট করবেন। আমি অবশ্যই সেই আপনাদের কমেন্টের আলোকে সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি বড় কোনো টপিক হয় তাহলে ভিডিও আকারে আপনাদের জানাবো। যারা ইনভেস্টমেন্ট, বিনিয়োগ একই হলো এই সংক্রান্ত তথ্যগুলো জানতে চান, তারা অবশ্যই কমেন্ট করবেন বা আমার চ্যানেলটা ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা এমন হতে পারে যে আপনার নিকটতম সময়ে অনেক বেশি ইনভেস্ট করার প্রয়োজন হতে পারে, বাংলাদেশের যে ব্যাংক খাতগুলো আছে, ব্যাংক খাতগুলো সম্পর্কে আপনি সঠিক তথ্য জানতে চান, তারাও চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।